বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ওরিয়েন্টেশন ক্লাসে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমাদের এই নতুন যাত্রার পথে আমরা 2 বছর পাশে থাকব এবং তোমাদের স্বপ্ন পূরণে আমরা তোমাদের হাতে হাত রেখে তোমাদের হাতকে সুদৃঢ় করব, এই প্রত্যাশায় আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ রাজিবুল আলম, প্রভাষক, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, ইকবাল সিদ্দিকী কলেজ। শিক্ষার্থীরা মনে রাখবে, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না। অর্থাৎ তোমার স্বপ্ন পূরণ করতে যদি তুমি সদা ব্যস্ত থাকো, তোমার সকল কার্যক্রমে তোমার স্বপ্নকে সামনে রেখে চলো, তাহলেই তুমি তোমার স্বপ্নকে সহজে পূরণ করতে পারবে। শিক্ষার্থীরা, এই সময়টা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, খুবই অল্প সময়। এই অল্প সময়ের মধ্যেই তাকে সফলতা অর্জন করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করতে হয়। মনে হয় 2 বছর 24টি মাস, কিন্তু তোমাদের যে পড়াশোনা পূর্বে করে এসেছ সেই পড়াশোনার তুলনা করলে একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রচুর পড়াশোনা করতে হবে এবং তাদের সিলেবাসও অনেক বড়, যার ফলশ্রুতিতে তোমার এই সিলেবাস শেষ করতে হলে তোমাকে প্রচুর অধ্যবসায় করতে হবে, প্রচুর অনুশীলন করতে হবে। আর এই অনুশীলনের পথে আমরা তোমার সাথে থাকব সদা সর্বদা। আর এই অর্জনের জন্য তুমি আসলে 24টি মাস পাবে না, তোমার ফলাফল ভালো করার জন্য তুমি 21টি মাস পাবে। এই 21টি মাসে এই বড় সিলেবাস শেষ করার জন্য তোমার দরকার শুধু একটি ইচ্ছা শক্তির। ইচ্ছা শক্তি যদি তোমার থাকে, আমাদের নিয়ম নীতির প্রতি যদি তোমরা নিবেদিত থাকো এবং নিজের ইচ্ছাকে যদি 21টি মাসের জন্য বন্ধ রাখতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি যে তোমাদের ফলাফল সুনিশ্চিত ভালো হবে এবং তোমাদের জন্য ইউনিভার্সিটি অপেক্ষা করছে। শিক্ষার্থীরা, এখন আমরা পরিচিত হব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের সূচিপত্রে। আমরা দেখব কোন কোন অধ্যায়গুলো আছে আমাদের প্রথম পত্রে, কোন অধ্যায়গুলো আছে দ্বিতীয় পত্রে। প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 277, দ্বিতীয় পত্রের বিষয় কোড 278। প্রথম পত্রে যে বিষয়গুলো আছে তার মধ্যে প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণা, দ্বিতীয় অধ্যায় ব্যবসা পরিবেশ, তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসা, চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা থাকবে, পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসা, ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি, সপ্তম অধ্যায় রাষ্ট্রীয় ব্যবসা পাবে, অষ্টম অধ্যায় ব্যবসার আইনগত দিক, নবম অধ্যায় ব্যবসার সহায়ক সেবা, দশম অধ্যায় ব্যবসার উদ্যোগ, একাদশ অধ্যায় ব্যবসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, দ্বাদশ অধ্যায় পাবে ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। শিক্ষার্থীরা, দ্বিতীয় পত্রে যে বিষয়গুলো পাবে তোমরা: ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার নীতি, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নেতৃত্ব, পেশনা, যোগাযোগ, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। শিক্ষার্থীরা, ব্যবসার মৌলিক ধারণার মধ্যে ব্যবসার সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা, কার্যাবলী, বাণিজ্য, বাণিজ্যের প্রকারভেদ, বাণিজ্যের গুরুত্ব, প্রত্যক্ষ সেবা নিয়ে কিছু কথা বলা থাকবে এই জায়গায়। এই বিষয়গুলো পাবে শিক্ষার্থীরা, যা নবম দশম শ্রেণীতেও তোমরা পাঠ করেছিলে। ব্যবসার পরিবেশ সম্পর্কেও যে তথ্যগুলো জানতে পারবে এই জায়গা থেকে। ব্যবসার পরিবেশ কি? ব্যবসার প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রযুক্তিগত, ধর্মীয়, সাংস্কৃতিক এই পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে দ্বিতীয় পাঠে। শিক্ষার্থীরা, তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে এক মালিকানা ব্যবসার সুবিধা,
অসুবিধা, এক মালিকানার উপযুক্ত ক্ষেত্র, এই সকল বিষয়। ধারাবাহিকভাবে চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসার সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, অংশীদারের প্রকারভেদ। এবং পঞ্চম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শিক্ষার্থীরা। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে যৌথ মূলধনী ব্যবসার সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং যৌথ মূলধনী ব্যবসার মধ্যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি এই দুই প্রকার হওয়ার তাদের মধ্যে মিল অমিলগুলো আলোচনা করা হয়েছে। এবং সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় ব্যবসা, আর ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছিল সমবায় সমিতি নিয়ে। তো সমবায় সমিতি নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে: ধারণা, ইতিহাস, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, নীতিমালা, গঠন প্রণালী, উপবিধি, প্রকারভেদ এবং সমিতির ধারণা, সমিতির বিভিন্ন প্রকার সমিতির ধারণা, সুবিধা, অসুবিধা। এবং সপ্তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে রাষ্ট্রীয় ব্যবসা, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসার ধারণা, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, সুবিধা, অসুবিধা, গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যবসাগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে শিক্ষার্থীরা ব্যবসার আইনগত দিক, অর্থাৎ এই আইনগত দিকে তোমরা যে বিষয়গুলো পাবে, যে প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, বীমার গুরুত্ব, এই সকল বিষয়গুলো পাবে তোমরা ব্যবসার আইনগত দিক অষ্টম অধ্যায়ে। নবম অধ্যায়ে পাবে ব্যবসার সহায়ক সেবা, অর্থাৎ ব্যবসার সহায়ক সেবার ধারণা পাবে, প্রকারভেদ পাবে, ব্যবসার সহায়ক সেবার উৎসগুলো পাবে, ব্যবসার ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর বিস্তারিত আলোচনা পাবে, বিডিবিএল এর বিস্তারিত আলোচনা পাবে, বাণিজ্যিক ব্যাংকসমূহ আলোচনা করা হয়েছে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর নিয়ে আলোচনা করা হয়েছে শিক্ষার্থীরা, এবং বেসরকারি সংস্থাগুলো নিয়েও আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। তাছাড়া দশম অধ্যায়ে পাবে ব্যবসার উদ্যোগ, অর্থাৎ ব্যবসা উদ্যোগের ধারণা, ইতিহাস, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, গুণাবলী। শিক্ষার্থীরা দশম অধ্যায়ে ব্যবসা উদ্যোগের আরো যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল তা হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের অবদান এবং নারী উদ্যোক্তার গুরুত্ব, প্রয়োজনীয়তা, আঞ্চলিক পর্যায়ে সফল উদ্যোক্তাদের জীবন কাহিনী। একাদশ অধ্যায়ে আলোচনা করা হয়েছে ব্যবসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োজনীয়তা, গুরুত্ব, ধারণা এবং ই-বিজনেস, ই-কমার্স, ই-রিটেইলিং, ই-মার্কেটিং ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল শিক্ষার্থীরা এই ব্যবসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এই অধ্যায়ে। দ্বাদশ অধ্যায়ে আলোচনা করা হয়েছে ব্যবসার নৈতিকতা ও সামাজিকতার গুরুত্ব নিয়ে, এদের মধ্যে পার্থক্য, কেন সমাজের জন্য ব্যবসায়ীদের নৈতিকতা খুবই প্রয়োজন, সে বিষয়গুলো, ব্যবসা পরিবেশ সংরক্ষণ, বণিক সমিতি বা ব্যবসা সংগঠন সমূহের দায়িত্ব। তাছাড়াও আলোচনা করা হয়েছে ব্যবসার সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রগুলো নিয়ে। এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে প্রথম পত্রে। এই 12টি অধ্যায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে শিক্ষার্থীরা। তোমরা যদি মনোযোগের সহিত প্রতিটি ক্লাস খেয়াল করো তাহলে সহজেই তোমাদের এই অধ্যায়গুলো সম্পর্কে ভালো ধারণা পাবে এবং তোমরা সহজে বুঝতে পারবে আশা রাখছি। এখন আমরা জানবো দ্বিতীয় পত্রের বিষয়গুলোতে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে, কি কি জিনিস থাকে, কোন বিষয়গুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। প্রথমেই আমরা প্রথম অধ্যায়ে পাবো ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনার ধারণা পড়ব, ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো, উৎপত্তি ক্রমবিকাশ সম্পর্কে, ব্যবস্থাপনার গুরুত্ব, কেন ব্যবস্থাপনা প্রয়োজন, আওতা সম্পর্কে জানবো, স্তর, কৌশল, ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর সম্পর্কে, ব্যবস্থাপনা কি একটি পেশা, এই সকল বিষয় আমরা ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ে জানবো। আর দ্বিতীয় অধ্যায় যে বিষয়টি জানবো ব্যবস্থাপনার নীতি, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং ব্যবস্থাপনার নীতি ধারণা সম্পর্কে এই অধ্যায় জানবো। প্রয়োজনীয়তা, আদর্শ
সম্পর্কে জানবো, ব্যবস্থাপনার নীতি বা আদর্শ সম্পর্কে জানবো এবং ব্যবস্থাপনা এফ.ডব্লিউ. টেইলরের অবদান সম্পর্কে জানবো, হেনরি ফয়েলের অবদান সম্পর্কে আমরা এ অধ্যায়ে জানতে পারবো, আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী সম্পর্কে জানতে পারবো এবং আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা সম্পর্কে জানতে পারবো। এই সকল বিষয়গুলো ব্যবস্থাপনা নীতির মধ্যে আমরা জানতে পারবো শিক্ষার্থীরা। তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। পরিকল্পনার ধারণা সম্পর্কে জানবো, বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, উত্তম পরিকল্পনা সম্পর্কে জানতে পারবো, পরিকল্পনার প্রকারভেদ সম্পর্কে জানতে পারবো শিক্ষার্থীরা। অর্থাৎ ভবিষ্যতে আমি কি করব, কখন করব, কিভাবে করব, কার দ্বারা করব, কে করবে, কতটুকু সময় ধরে করা হবে ইত্যাদি পূর্বে নির্ধারণ করার নামই হচ্ছে পরিকল্পনা। এবং পরিকল্পনা যে কাজের যত সুন্দর হয় সে কাজটি তত সার্থকভাবে সম্পাদন করা যায় শিক্ষার্থীরা। এখন সংগঠিতকরণ সম্পর্কে আমরা জানবো যে সংগঠিতকরণের মধ্যে আমরা কি শিখব। আসলে শিক্ষার্থীরা সংগঠিতকরণের মধ্যে যে বিষয়গুলো আমরা শিখব তা হচ্ছে সংগঠিতকরণের ধারণা, আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য, সংগঠনের নীতিমালা, প্রকারভেদ, সুবিধা অসুবিধা এবং বিভিন্ন সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা এই জায়গায় আমরা শিখতে পারবো। পঞ্চম অধ্যায়ে আমরা শিখব কর্মী সংস্থান, যে একটি প্রতিষ্ঠানের জন্য কর্মী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এই কর্মীর খুবই প্রয়োজন একটি প্রতিষ্ঠানের জন্য। আর এই কর্মী সংস্থান সম্পর্কে জানবো, কর্মী সংস্থানের গুরুত্ব সম্পর্কে জানবো, কর্মী সংগ্রহের সুবিধা সম্পর্কে জানবো, কর্মী সংগ্রহের অসুবিধা, কোন কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা যায় সে বিষয়টাও আমরা জানতে পারবো শিক্ষার্থীরা। এবং কর্মীদের নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন করব সে বিষয়টি এবং তাদের পদোন্নতির ধারণা, পদোন্নতির ভিত্তিসমূহ কোন কোন বিষয়কে মাথায় রেখে কর্মীদের পদোন্নতি দেওয়া যায় সেই বিষয়টি আমরা জানতে পারবো শিক্ষার্থীরা। এখন আমরা ষষ্ঠ অধ্যায়ের নেতৃত্ব সম্পর্কে জানব। নেতৃত্বে যে বিষয়গুলো আলোচনা করা হয়, যে নেতৃত্বের ধারণা, গুরুত্ব, প্রকারভেদ, ধরন, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ধারণা, গণতান্ত্রিক নেতৃত্ব, নেতৃত্বের ধারণা, লাগামহীন বা মুক্ত নেতৃত্বের ধারণা। আসলে একটি নেতাই একটি প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, আর একজন নেতার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে পারে। এখন আমরা যেই অধ্যায়টি সম্পর্কে জানব তা হচ্ছে সপ্তম অধ্যায় পেশনা। পেশনা অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, পেশনার ধারণা, বৈশিষ্ট্য, পেশনার চক্র, পেশনার গুরুত্ব, কৌশল, পেশনাদানের উপায়, মাসলুর পেশনাদানের তথ্য, হাজবার্গের পেশনাদানের তথ্য, মাসলু হাজবার্গের পেশনাদানের তথ্যের মধ্যে পার্থক্য। পেশনা হচ্ছে মোটিভেশন, অর্থাৎ কাজে কর্মীদেরকে অনুপ্রাণিত করে লক্ষ্য অর্জন করা, কৌশলকেই বলা হয় পেশনা। অষ্টম অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে শিক্ষার্থীরা, যোগাযোগ, অর্থাৎ ব্যবসার জন্য অন্যতম কাজ হচ্ছে যোগাযোগ। যোগাযোগের মাধ্যমে অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন তথ্য আদান প্রদান করা হয়। যোগাযোগ অধ্যায়ে যে বিষয়গুলো আমরা জানতে পারবো তা হচ্ছে ধারণা, প্রক্রিয়া, গুরুত্ব, প্রকারভেদ, সুবিধা অসুবিধা। তারপরের নবম অধ্যায়টি হচ্ছে সমন্বয় সাধন। অর্থাৎ শিক্ষার্থীরা লক্ষ্য করো যে সবগুলো উপায় উপকরণ যদি থাকে তারপরও সমন্বয় না থাকলে ওই কাজটি সফল হয় না। অর্থাৎ কোনো কাজের সমন্বয় হচ্ছে ওই কাজের সফলতার চাবিকাঠি। আর সমন্বয় অধ্যায়ে আমরা জানতে পারবো সমন্বয়ের ধারণা, বৈশিষ্ট্য, প্রকারভেদ, নীতিমালা, গুরুত্ব, কার্যকর সমন্বয় সাধনের উপায় বা পূর্বশর্ত। লাস্ট যে অধ্যায়টি সম্পর্কে আমরা জানতে পারবো সেটাকে বলা হয় নিয়ন্ত্রণ, অর্থাৎ পূর্ব পরিকল্পনা অনুসারে আমার কাজ হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। আর নিয়ন্ত্রণ অধ্যায়ে আমরা জানবো নিয়ন্ত্রণের ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব, নীতিমালা, পদক্ষেপ, কৌশলসমূহ। শিক্ষার্থীরা, অর্থাৎ আমরা প্রথম ও দ্বিতীয় পত্রের এই বিষয়গুলো সম্পর্কে একাদশ দ্বাদশ শ্রেণীতে শিখতে পারবো। শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো জানবো
সেই বিষয়গুলোর মধ্যে পরীক্ষা সংক্রান্ত তথ্য আমরা জানব। অর্থাৎ আমাদের কলেজে পরীক্ষা পদ্ধতিটা কি? একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোট পর্ব পরীক্ষা হয় 4টি এবং একাদশ শ্রেণীর জন্য প্রথম পর্বটা অর্ধবার্ষিক হিসাবে নেওয়া হয়ে থাকে, দ্বিতীয় পর্বটি হয় বর্ষোত্তীর্ণ পরীক্ষা। শিক্ষার্থীরা, একটি বিষয় তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা একাদশ শ্রেণীতেই অর্থাৎ প্রতি পর্বের জন্যই আমরা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের সমন্বিত সিলেবাসের উপর পরীক্ষা নেই। প্রথম পত্র পড়া শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন তা পড়ে থাকে, দ্বিতীয় পত্র তারপর পড়ানো হয়, ফলে প্রথম পত্রটি ভুলে যায়। যেন এই ধরনের সমস্যা তৈরি না হয় সেজন্য আমাদের পরীক্ষা পদ্ধতিতে প্রথম পত্র দ্বিতীয় পত্র সমন্বিতভাবে পড়ানো হয়। প্রথম পর্বটি অর্ধবার্ষিকী, দ্বিতীয় পর্বটি বর্ষোত্তীর্ণ পরীক্ষা হয়ে থাকে। দ্বাদশ শ্রেণীতে প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা হয়। শিক্ষার্থীরা, আরেকটি বিষয় তোমাদের জন্য জানাচ্ছি, প্রতিটি অধ্যায়ে ক্লাস পিরিয়ড সংখ্যা অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ একটি অধ্যায়ে কয়টি ক্লাস পাবে তা তোমরা সিলেবাসের মাধ্যমে জানতে পারবে। তাছাড়াও শিক্ষার্থীরা, যে বিষয়টি আমাদের প্রতিষ্ঠানে তোমাদের ভালো লাগবে আশা করছি, যে আমরা টিউটোরিয়াল পরীক্ষা নেই এবং প্রতিটি অধ্যায়ের পরই শিক্ষক টিউটোরিয়াল পরীক্ষা নেবেন এবং শিক্ষক নির্ধারণ করবেন কখন কিভাবে টিউটোরিয়াল পরীক্ষাটি নেবেন। এখন আসো শিক্ষার্থীরা, আমরা প্রশ্নের ধারা বা মান বন্টন সম্পর্কে আলোচনা করি। আমরা পরীক্ষায় কতগুলো প্রশ্ন পাব এবং কতগুলো উত্তর দিতে হবে, এবং এই প্রশ্নের ধারাটি বোর্ড প্রশ্নের নিয়ম অনুসারী হয়ে থাকে। আমরা সৃজনশীল প্রশ্নে 70 নম্বর পাব এবং বহু নির্বাচনী অভিক্ষায় 30 নম্বর পাব। সৃজনশীল 70 নম্বর প্রশ্নের জন্য মোট 11টি প্রশ্ন থাকবে, 60টি প্রশ্নের উত্তর দেব। অর্থাৎ শিক্ষার্থীরা, এই জায়গায় একটি বিষয় লক্ষ্য করো, আমরা যদি 60টি অধ্যায় বা 8টি অধ্যায় ভালোভাবে পড়ি তাহলে আমরা 60টি প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবো। আর 60টি প্রশ্নে প্রতি প্রশ্নেই ক, খ, গ, ঘ এই 4টি অংশে বিভক্ত থাকে। কতে 1 নম্বর থাকে, খতে 2 নম্বর, গতে 3 নম্বর থাকে শিক্ষার্থীরা, ঘতে 4 নম্বর থাকে। এবং খেয়াল করো, কয়ে শুধু জ্ঞান থাকবে, খতে জ্ঞান আর অনুধাবন থাকবে, ঘ জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ এই 3টি অংশ মিলে গ এর উত্তর হয় এবং 3 নম্বর থাকে। আর ঘতে আরেকটি অংশ যুক্ত হয় উচ্চতর দক্ষতার, অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। এভাবে একটি সৃজনশীল প্রশ্নের মান বন্টন হয়ে থাকে এবং এই অংশগুলোর উপর ভিত্তি করে তোমরা যদি মাথায় রেখে প্রশ্নের উত্তর দাও তাহলে তোমরা 10-এর মধ্যে 10 নম্বরে পেতে পারো। অর্থাৎ তোমাদের লেখার উপর নির্ভর করবে পরীক্ষক কত নম্বর দেবেন, এবং সবগুলো অপশন যদি তোমার উত্তরে থাকে, সবগুলো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা যেখানে যা থাকার কথা সে বিষয়গুলো যদি সঠিকভাবে থাকে তাহলে তুমি সর্বোচ্চ নম্বর পাবে ওই প্রশ্নে। বহু নির্বাচনী অভিক্ষায় 30 নম্বর থাকবে, প্রতি প্রশ্নের মান থাকবে 1। এখানে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, অনুধাবন প্রশ্ন থাকবে, প্রয়োগ থাকবে এবং উচ্চতর দক্ষতার প্রশ্নও থাকবে শিক্ষার্থীরা। তবে জ্ঞানমূলক প্রশ্ন বেশি থাকবে, তার চেয়ে কম থাকবে অনুধাবনমূলক প্রশ্ন, এবং তার চেয়ে কম থাকবে তোমার প্রয়োগমূলক প্রশ্ন, এবং সর্বশেষ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে 3 থেকে 4টি। শিক্ষার্থীরা, এভাবে প্রশ্নের মান বন্টন। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব প্রতিটি অধ্যায়ে শিক্ষণফল কয়টি থাকে। অর্থাৎ আমরা যদি প্রথম পত্র বিষয়টি শেষ করতে চাই বা তথ্যগুলো জানতে চাই তাহলে কয়টি তথ্য জানলে আমার প্রথম পত্র বিষয়টি ভালোভাবে জানা হবে।
হ্যাঁ শিক্ষার্থীরা, মোট শিক্ষণফল 130টি পাবে। বই ভেদে কম বেশি হতে পারে, তবে 130টি জ্ঞান যদি তুমি ভালোভাবে শিক্ষণফল যদি তুমি শিখতে পারো অধ্যায়গুলোর প্রথম পত্র থেকে, তাহলে তুমি এই বইটি সম্পর্কে ভালো তথ্য জানলে এবং এই বইয়ের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আশা করা যায় তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ব্যবসার মৌলিক ধারণায় 11টি শিক্ষণফল আছে শিক্ষার্থীরা, এবং দ্বিতীয় অধ্যায়ে 6টি শিক্ষণফল আছে। তৃতীয় অধ্যায়ে পাবে 5টি শিক্ষণফল, চতুর্থ অধ্যায়ে 11টি শিক্ষণফল আছে, এবং পঞ্চম অধ্যায়ে 22টি শিক্ষণফল পাবে, এবং পঞ্চম অধ্যায়টি একটু বড় এবং এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন থাকে শিক্ষার্থীরা। ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি 11টি শিক্ষণফল পাবে। সপ্তম অধ্যায় রাষ্ট্রীয় ব্যবসা 8টি শিক্ষণফল পাবে। অষ্টম অধ্যায় ব্যবসার আইনগত দিক 14টি শিক্ষণফল পাবে। নবম অধ্যায় ব্যবসার সহায়ক সেবা 9টি শিক্ষণফল পাবে। দশম অধ্যায় ব্যবসা উদ্যোগ 11তম অধ্যায়ে তুমি 10টি শিক্ষণফল পাবে, এবং দ্বাদশতম অধ্যায়ে তুমি পাবে দ্বাদশ অধ্যায়ে 12টি শিক্ষণফল পাবে। অর্থাৎ সর্বমোট 130টি শিক্ষণফল পাবে প্রথম পত্রের মধ্যে। শিক্ষার্থীরা, দ্বিতীয় পত্র যার বিষয় কোড 278, মোট শিক্ষণফল পাবে 89টি। প্রথম অধ্যায়ে ব্যবস্থাপনার ধারণাতে 9টি শিক্ষণফল পাবে। দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি 8টি শিক্ষণফল পাবে। তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ 15টি শিক্ষণফল পাবে। সংগঠিতকরণ 8টি শিক্ষণফল পাবে। পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান 60টি শিক্ষণফল। ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব 13টি শিক্ষণফল পাবে। সপ্তম অধ্যায় পেশনা 10টি শিক্ষণফল। অষ্টম অধ্যায় যোগাযোগ 8টি শিক্ষণফল। নবম অধ্যায় সমন্বয় সাধন 4টি শিক্ষণফল। দশম অধ্যায় নিয়ন্ত্রণ 60টি শিক্ষণফল। এভাবে সর্বমোট 89টি শিক্ষণফল পাবে। এই 89টি শিক্ষণফল যদি তুমি শিখতে পারো তাহলে দ্বিতীয় পত্রের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক তুমি উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা, মনে রাখতে হবে বিষয়টি কঠিন নয়। এই শিক্ষণফলগুলো তথ্যগুলো যদি তোমার ভালোভাবে জানা থাকে, অর্থাৎ প্রথম পত্রে 130টি এবং দ্বিতীয় পত্রের 89টি, তাহলে তোমার দুটি পত্র সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়ে যাবে, এবং এই ভালো ধারণার উপর ভিত্তি করে তুমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। শিক্ষার্থীরা, এখন আমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের অধ্যায়ভিত্তিক সৃজনশীল ও বহু নির্বাচনী বোর্ড প্রশ্নের বিশ্লেষণ তোমাদের সামনে উপস্থাপন করছি। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা যে অধ্যায়গুলো শেষ করব, প্রথম পত্র কোন অধ্যায় থেকে কোন বছর কোন বোর্ডে কেমন প্রশ্ন এসেছে সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। খেয়াল করো শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা ঢাকা বোর্ড 19 সালে সৃজনশীল একটি এসেছিল এবং বহু নির্বাচনী 2টি এসেছিল, এবং 18 সালে সমন্বিত যে বোর্ড, এতে বিভিন্ন বোর্ডে সৃজনশীল একটি প্রশ্ন এসেছিল এবং বহু নির্বাচনী 4টি প্রশ্ন এসেছিল, এবং এই অধ্যায় থেকে এই ঢাকা বোর্ডে সৃজনশীল একটি এসেছিল 2017 সালে, বহু নির্বাচনী 2টি, এবং 2019 সালে অন্যান্য বোর্ডে সৃজনশীল একটি, বহু নির্বাচনী 2 থেকে 5টি। এর মানে প্রথম অধ্যায় থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় ব্যবসা পরিবেশ থেকে ঢাকা বোর্ডে সৃজনশীল একটি এসেছিল এবং চট্টগ্রাম বোর্ডে 2টি। ঢাকা বোর্ড 2019 সালে এই ধরনের প্রশ্ন এসেছিল, এবং 2018 সালে সৃজনশীল একটি প্রশ্ন এসেছিল, কিন্তু এই জায়গা থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন আসে নাই। এর মানে এই অধ্যায় থেকে কখনো সৃজনশীল কখনো বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে। ঢাকা বোর্ডে 17 সালে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল এবং একটি বহু নির্বাচনী প্রশ্ন এসেছিল, এবং 19 সালে অন্যান্য বোর্ডে একটি সৃজনশীল এবং 2 থেকে 6টি পর্যন্ত বোর্ড ভেদে বহু নির্বাচনী প্রশ্ন এসেছিল। শিক্ষার্থীরা,
আমরা যদি তৃতীয় অধ্যায়ের দিকে তাকাই, ঢাকা বোর্ড 19 সালে সৃজনশীল একটি প্রশ্ন এসেছিল, বহু নির্বাচনী 2টি প্রশ্ন এসেছিল। এবং 2018 সালে সৃজনশীল একটি প্রশ্ন এসেছিল, সকল বোর্ড বহু নির্বাচনী একটি প্রশ্ন এসেছিল। আর ঢাকা বোর্ড 17 সালে এই অধ্যায় থেকে সৃজনশীল একটি, বহু নির্বাচনী একটি। এবং 2019 সালে অন্যান্য বোর্ডের যদি দেখি, তাহলে সৃজনশীল একটি এবং বহু নির্বাচনী 1 থেকে 2টি। চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা থেকে ঢাকা বোর্ডে একটি সৃজনশীল এবং বহু নির্বাচনী 4টি প্রশ্ন এসেছিল। অর্থাৎ অংশীদারি ব্যবসা এই অধ্যায়টির ক্ষেত্রে বহু নির্বাচনী ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং দেখা যায় ঢাকা বোর্ডে বেশ 4টি প্রশ্নই এই অধ্যায় থেকে এসেছিল। 2018 সালে সৃজনশীল একটি প্রশ্ন এসেছিল এবং বহু নির্বাচনী 3টি প্রশ্ন এসেছিল। 17 সালে ঢাকা বোর্ডে বহু নির্বাচনী 2টি এসেছিল, এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসেনি। 2019 সালে দেখা যায় সৃজনশীল কোনো কোনো বোর্ডে আসেনি, আবার কোনো কোনো বোর্ডে সৃজনশীল এসেছিল। 2019 সালে অংশীদারি ব্যবসা অধ্যায় থেকে অন্যান্য বোর্ডে সৃজনশীল একটি এসেছিল, বহু নির্বাচনী 2 থেকে 4টি। অর্থাৎ বহু নির্বাচনের জন্য চতুর্থ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসা। ঢাকা বোর্ড 2019 সালে সৃজনশীল একটি এবং বহু নির্বাচনী 3টি প্রশ্ন এসেছিল শিক্ষার্থীরা। এবং 2018 সালে সৃজনশীল একটি, বহু নির্বাচনী 6টি প্রশ্ন এসেছিল। ঢাকা বোর্ড 2017 সালে সৃজনশীল একটি এসেছিল, বহু নির্বাচনী 6টি। এবং অন্যান্য বোর্ডে 2019 সালে সৃজনশীল একটি, বহু নির্বাচনী 2 থেকে 6টি প্রশ্ন এসেছিল। অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসা অর্থাৎ পঞ্চম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনের জন্য এবং প্রতি বছরই সবগুলো বিভাগেই, সবগুলো বোর্ডে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নও থাকে। ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি। 2019 সালে সৃজনশীল একটি এসেছিল, বহু নির্বাচনী 2টি প্রশ্ন এসেছিল। 2018 সালে ঢাকা বোর্ডে সৃজনশীল একটি, ঢাকা বোর্ড সহ অন্যান্য বোর্ডে সৃজনশীল একটি এসেছিল, বহু নির্বাচনী 4টি। ঢাকা বোর্ড 2017 সালে সৃজনশীল এসেছিল একটি এবং বহু নির্বাচনী 4টি। শিক্ষার্থীরা এভাবে দেখা যায় যে এই অধ্যায় থেকেও বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আসে প্রতি বছরই। এখন আমরা সপ্তম অধ্যায় দেখি। সপ্তম অধ্যায়ে ঢাকা বোর্ডে একটি সৃজনশীল, 2টি বহু নির্বাচনী। অর্থাৎ এ অধ্যায় থেকে প্রতি বছরই সৃজনশীল এবং বহু নির্বাচনী আসে, তবে চতুর্থ এবং পঞ্চম, ষষ্ঠ অধ্যায়ে বহু নির্বাচনী প্রশ্ন বেশি আসে। অষ্টম অধ্যায়ে ঢাকা বোর্ড 2019 সালেও সৃজনশীল একটি এসেছিল এবং 4টি বহু নির্বাচনী। 2018 সালে সকল বোর্ডে সৃজনশীল একটি এসেছিল এবং বহু নির্বাচনী 2টি এসেছিল এই অধ্যায় থেকে। ঢাকা বোর্ড 2017 সালে সৃজনশীল একটি এসেছিল, বহু নির্বাচনী 4টি এসেছিল। এবং অন্যান্য বোর্ডের অবস্থাও দেখছি যে সৃজনশীল একটি এবং বহু নির্বাচনী 2 থেকে 3টি। নবম অধ্যায় ব্যবসা সহায়ক সেবা। ঢাকা বোর্ড 2019-এ সৃজনশীল একটি এসেছিল, বহু নির্বাচনী 4টি। এবং 2018 সালে সৃজনশীল একটি এসেছিল, বহু নির্বাচনী 4টি। ঢাকা বোর্ড 2017 সালে সৃজনশীল 2টি এসেছিল, বহু নির্বাচনী 1টি। অর্থাৎ এই জায়গায় একটি বিষয় দেখো, একই অধ্যায় থেকে একের অধিকও সৃজনশীল আসে পরীক্ষায়, এই বিষয়টি স্পষ্ট। এবং 2019 সালে অন্যান্য বোর্ডে সৃজনশীল একটি এবং বহু নির্বাচনী 1 থেকে 3টি। দশম অধ্যায় ব্যবসা উদ্যোগ। এই অধ্যায়ে ঢাকা বোর্ডে সৃজনশীল প্রশ্ন আসেনি, বহু নির্বাচনী 2টি এসেছিল। অর্থাৎ আমরা তৃতীয় অধ্যায় থেকে নবম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী সৃজনশীলের জন্য। এই অধ্যায়গুলোর দিকে বেশি আমরা যত্নবান হব শিক্ষার্থীরা। অন্যান্য অধ্যায়েও আমরা দেখতে পাচ্ছি যে সৃজনশীল এবং বহু নির্বাচনী আসছে। তো কোনো কোনো বোর্ডে কখনো সৃজনশীল এসেছে, কখনো বহু নির্বাচনী। তবে বহু নির্বাচনী প্রতি বোর্ডেই 2-1টি করে এসেছে একাদশ অধ্যায়ে। দ্বাদশ অধ্যায়ে ঢাকা বোর্ড 2019 সৃজনশীল একটি এসেছিল, বহু নির্বাচনী 2টি। এবং 2018 সালে সৃজনশীল প্রশ্ন আসেনি বরিশাল বোর্ডে, কিন্তু অন্যান্য বোর্ডে সৃজনশীল একটি এসেছিল, বহু নির্বাচনী 3টি। ঢাকা বোর্ড 2017 সালে সৃজনশীল প্রশ্ন আসেনি,
তবে বহু নির্বাচনে 2টি এসেছিল। 2019 সালে শিক্ষার্থীরা রাজশাহী বোর্ডের সৃজনশীল প্রশ্ন আসেনি, তবে অন্যান্য বোর্ডের সৃজনশীল 1টি এসেছিল এবং বহু নির্বাচনে 1 থেকে 3টি। অর্থাৎ প্রথম পত্র বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে তৃতীয় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত প্রতি বোর্ডেই বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্ন আসে এবং এই অধ্যায়গুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রেখে আমাদের অধ্যায়গুলোকে পড়তে হবে, তাহলেই আমরা সহজে ভালো রেজাল্ট করতে পারবো শিক্ষার্থীরা। এখন আমি ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক সৃজনশীল বোর্ড প্রশ্নের বিশ্লেষণে যাব। এখানে আমি অন্যভাবে উপস্থাপন করেছি যে 2019, 18, 17 সালের বোর্ড পরীক্ষায় আসা অধ্যায়ভিত্তিক প্রশ্ন নম্বরের তালিকা নিয়ে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা জানি যে দ্বিতীয় পত্রে 10টি অধ্যায় আছে। এই 10টি অধ্যায়ে কোন কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে তার একটি বিশ্লেষণ তোমাদের সামনে উপস্থাপন করছি। ঢাকা বোর্ড 2019 প্রথম অধ্যায়। হ্যাঁ শিক্ষার্থীরা, দ্বিতীয় পত্রে 10টি অধ্যায় আছে এবং 10টি অধ্যায় কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসে আমি এর একটি বিশ্লেষণ তুলে ধরলাম তোমাদের সামনে। ঢাকা বোর্ড 2019 প্রথম অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন এসেছিল, দ্বিতীয় অধ্যায় থেকে 10 নম্বর প্রশ্ন এসেছিল, তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বর প্রশ্নটি এসেছিল, চতুর্থ অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্নটি এসেছিল, পঞ্চম অধ্যায় থেকে 2টি প্রশ্ন এসেছিল, 4 ও 6, ষষ্ঠ অধ্যায় থেকে 8, 11 2টি প্রশ্ন এসেছিল, সপ্তম অধ্যায় থেকে 5 নম্বর প্রশ্নটি এসেছিল, অষ্টম অধ্যায় থেকে সপ্তম প্রশ্নটি এসেছিল, নবম অধ্যায় থেকে অষ্টম প্রশ্নটি এসেছিল, দশম অধ্যায় থেকে নবম প্রশ্নটি এসেছিল। অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2019 সালে প্রশ্ন এসেছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে 2টি করে সৃজনশীল প্রশ্ন এসেছিল। তাহলে এই পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়ের বিষয়টি আমাদের বেশি মনোযোগ দিতে হবে। এখন যদি রাজশাহী বোর্ড 2019 সালের দিকে তাকাই, তাহলে দেখি প্রতি অধ্যায় থেকেই প্রশ্ন এসেছিল, শুধু নবম অধ্যায় ছাড়া। তবে চতুর্থ অধ্যায় থেকে 2টি প্রশ্ন এসেছিল, 4 ও 10 নম্বর প্রশ্নটি। যশোর বোর্ডের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে প্রতি অধ্যায় থেকেই প্রশ্ন এসেছে, তবে দ্বিতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন এসেছিল। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন 2 ও 3 এই 2টি প্রশ্নই এসেছিল। কুমিল্লা বোর্ড 19 প্রতি অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, তবে অষ্টম অধ্যায়ে 2টি প্রশ্ন এসেছে, 6, 7। চট্টগ্রাম বোর্ড 19 প্রতি অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, তবে তৃতীয় অধ্যায় থেকে 3, 4 2টি প্রশ্ন এসেছে। সিলেট বোর্ড 19 প্রতি অধ্যায় থেকে প্রশ্ন এসেছে, তবে পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়, যে বিষয়টি আগেও বলেছি খুবই গুরুত্বপূর্ণ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, যে এই 2টি অধ্যায় থেকে পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন এসেছে, কিন্তু নবম অধ্যায়ে কোনো প্রশ্ন আসেনি। বরিশাল বোর্ড 19 সালে প্রতি অধ্যায় থেকেই প্রশ্ন এসেছে, তবে ষষ্ঠ অধ্যায় 2টি প্রশ্ন এসেছে, 6, 11। দিনাজপুর বোর্ড 19 প্রথম 2 অধ্যায় থেকে প্রশ্ন আসেনি, তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন এসেছে, ষষ্ঠ অধ্যায় 3টি প্রশ্ন এসেছে শিক্ষার্থীরা। অর্থাৎ একটি অধ্যায় থেকে 3টি সৃজনশীল প্রশ্ন পরীক্ষা এসেছে, খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায়টি। আর ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 2018-তে প্রতি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন এসেছে, পঞ্চম অধ্যায়তে 2টি প্রশ্ন এসেছে, 5 ও 6। রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2018-তে প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন এসেছে, 1 ও 2, 1, 11। 1, 11 এই 2টি প্রশ্ন এসেছে এবং দ্বিতীয় অধ্যায় 2 নম্বর প্রশ্নটি এসেছে, প্রতি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন এসেছে। ঢাকা বোর্ড 2017 সালের যে প্রশ্ন প্যাটার্ন, এই প্রশ্ন প্যাটার্ন উপস্থাপন করছি তোমাদের সামনে। প্রথম অধ্যায় থেকে 1টি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় কোনো প্রশ্নই আসেনি, তৃতীয় অধ্যায় 3 নম্বর প্রশ্নটি এসেছে, চতুর্থ অধ্যায় 3টি প্রশ্ন এসেছে সৃজনশীল, 2, 5, 9। পঞ্চম অধ্যায় এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসেনি,
ষষ্ঠ অধ্যায় থেকে 2টি প্রশ্ন এসেছে, 4-6। সপ্তম অধ্যায় 7 নম্বর প্রশ্নটি এসেছে এবং তাছাড়া অন্যান্য অধ্যায় 1টি করে সৃজনশীল প্রশ্ন এসেছে। তবে এই বিশ্লেষণ থেকে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, প্রথম এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটি অধ্যায় যদি মনোযোগ দিয়ে কেউ পড়ে তাহলে সে সহজেই বোর্ড পরীক্ষায় 7টি প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে আমরা যখন পড়ব এই বিষয় অধ্যায়গুলোর দিকে বেশি গুরুত্ব দিব। শিক্ষার্থীরা দেখো, এই জায়গায় আমি বহু নির্বাচনীর বিশ্লেষণ দেইনি। বহু নির্বাচনীর প্রতিটি অধ্যায় থেকে সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 5 থেকে 6টি প্রশ্ন পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন আসে। শিক্ষার্থীরা, আমরা বহু নির্বাচনী প্রশ্নের জন্য যদি 89টি শিখন ফল ভালোভাবে শেষ করি তাহলে আমরা 30টি বহু নির্বাচনী প্রশ্নের 30টির উত্তর ভালোভাবে করতে পারবো এবং আশা করছি তোমরা ভালোভাবে এই অধ্যায়গুলো পড়ার মাধ্যমে তোমরা পরীক্ষায় উত্তর করতে পারবে। এবং সবচেয়ে মজার বিষয়, এর অধ্যায়গুলো একটি অন্যটির সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে, ব্যবস্থাপনার সংজ্ঞার মধ্যে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নিয়ন্ত্রণ, পেশনা, এই অধ্যায়গুলো একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। একটির কাজ শেষ হলে অন্য কাজটি সামনে আসে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে, একটি প্রতিষ্ঠানকে পরিচালনা করার ক্ষেত্রে এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে ব্যবস্থাপনা অপরিসীম। ব্যবস্থাপনা ছাড়া চলেই না। আর ব্যবস্থাপনা এমন একটি কাজ যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই ব্যবস্থাপনার প্রয়োগ হয়ে আসছে, হয়তো জেনে না জেনে। বর্তমানে এটি আমাদের পাঠের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এমন কোনো কাজ পাবো না যে জায়গায় ব্যবস্থাপনার অস্তিত্ব নেই। অর্থাৎ যে কোনো কাজেরই পরিকল্পনা আছে, সংগঠন আছে, কর্মী সংস্থান আছে, নির্দেশনা আছে, পেশনা আছে, সমন্বয় সাধন আছে ও নিয়ন্ত্রণ আছে। দেখো, একটি পাখি দল উড়ে যায়, সে জায়গায়ও তাদের নেতৃত্ব দেয় এবং তারা সারিবদ্ধভাবে ওই কাজটি সুসমন্বিতভাবে করে থাকে। পিপীলিকাও হাঁটে, তাদের মধ্যেও সমন্বয় সাধন লক্ষ্য করা যায় এবং তারা তাদের কাজগুলোর মধ্যে নেতৃত্বকে ফলো করে পরিকল্পনা অনুসারে কাজ করে যায়। তাহলে আমরা দেখতে পাই যে আমরা যে বিষয়গুলো পাঠ করছি সেগুলো শুধু পাঠের জন্য নয়, আমাদের বাস্তব জীবনে সেগুলো প্রয়োগ হয়। ব্যবসা শিক্ষার শিক্ষার্থী হিসেবে তোমাদেরকে বলবো, এই অধ্যায়গুলো ভালোভাবে পাঠ করলে তোমরা বিশ্ববিদ্যালয়ে সহজেই অধ্যয়ন করতে পারবে। তাছাড়াও দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে সুযোগ্য প্রার্থী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। বলতে চাই যে প্রত্যেকটি জীবনেরই একটি গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। অর্থাৎ তোমার জীবনটাকে সাজাতে গোছাতে আমরা তোমার পাশে থাকবো সব সময়। কিন্তু তুমি এই স্বপ্নকে সাজাতে এবং তোমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে দৃঢ়ভাবে আমাদের সাথে চলতে হবে, নিবিড়ভাবে। আর নিয়ম আর কাজগুলো পালন করতে হবে মন দিয়ে। যদি তা করতে পারো তাহলে সুনিশ্চিত আমরা তোমাদের জন্য গড়ে তুলতে পারবো সুন্দর একটি ভবিষ্যৎ। আমাদের শিক্ষার, আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই প্রথাগত শিক্ষা নয়, ভবিষ্যতের বুনিয়াদ গড়া। আর এই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি শিক্ষার্থীরা। শেষ পর্যায়ে বলতে চাই, তোমরা যেসব লেখকের বই পড়বে তাদের মধ্যে মোহাম্মদ শরীফুল আলম, মোহাম্মদ খালেকুজ্জামান স্যার, এস.কে শবির উদ্দিন, তাদের বই অন্যতম। এবং আমি পরিশেষে আরো বলতে চাই, কখনো হাল ছেড়ে দিও না। তোমাদের বর্তমানের কষ্টগুলো ভবিষ্যতে বিজয়ী বেশে তোমাদেরকে চলতে সহযোগিতা করবে। তোমরা যদি আজকের এই কষ্টটুকু, এই নিয়মগুলো প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত থেকে করতে পারো তাহলে তোমাদের জন্য ভবিষ্যতের সাফল্য হাতছানি দিয়ে আছে। তোমরা সফল হবে সেই আশা ব্যক্ত করে আজকে এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।